সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে বহু রকমের চেষ্টা করেও কোনোভাবেই আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা আটকাতে পারল না। এর কারণ কি? এর কারণ আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো চলুন দর্শক, আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমে যে কথা বলতে চাই সেটি হচ্ছে যে ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্বের বুকে যেভাবে দাঁড়িয়ে আছে, আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা সেইভাবে দাঁড়িয়ে থাকা দেখতে চায়নি। 1979 সালে বিপ্লব সফল হওয়ার পর থেকে ইরানকে কিন্তু বিভিন্নভাবে কোণঠাসা করার চেষ্টা করেছে, ইরানকে দমিয়ে রাখার চেষ্টা করেছে, ইরানকে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে, একঘরে করার চেষ্টা করেছে, এরপরে বন্ধুহীন করে ফেলার চেষ্টা করেছে। তার পাশে যাতে কেউ বন্ধু হিসেবে দাঁড়াতে না পারে, আন্তর্জাতিক অঙ্গনে তার যেন কোনো বন্ধু বা মিত্র না থাকে, তার পক্ষে যেন কেউ না থাকে, সব চেষ্টা করেছে। কিন্তু এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি বা আন্তর্জাতিক গণমাধ্যমে এবং বাস্তব প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক এবং কূটনৈতিক বিশ্লেষকদের আলোচনা বিশ্লেষণ থেকে যে কথাগুলো ঘুরে ফিরে উঠে আসছে, ফুটে উঠছে, তা হচ্ছে যে ইরানকে আসলে দমিয়ে রাখতে পারেনি আমেরিকা এবং তার মিত্ররা। ইরানকে তারা ঠেকিয়ে রাখতে পারেনি। কেন পারেনি? এখানে প্রশ্ন হচ্ছে যে কেন ইরানকে তারা ঠেকিয়ে রাখতে পারলো না? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এই প্রশ্নের অনেকগুলো কারণ আছে। আমি চেষ্টা করব আজকের ভিডিওতে খাত হিসেবে একেবারে ধরে ধরে একটা একটা দিক আমি আপনাদের সামনে আলোচনা তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই বলি, বিপ্লব পরবর্তী যে সমস্ত ঘটনা। 1979 সালে বিপ্লব সফল হওয়ার পর আমেরিকা ইরানের ভেতরে নানা রকমের তৎপরতা চালায়, বিপ্লব যাতে ব্যর্থ হয়ে যায়, যাতে বিপ্লবী সরকার না টিকতে পারে এবং যাতে তারা এগিয়ে যেতে না পারে সামনে। অর্থাৎ বিপ্লব করলে এই সময় যে ইসলামী বিপ্লব ব্যর্থ, এটা চলে না এবং বিপ্লব করার কারণে এই দেশটা নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, এইরকম একটা থিম সামনে রেখে সারা বিশ্বকে এই বিষয়টা প্রমাণ করার চেষ্টা করে আমেরিকা যে এই বিপ্লব চলবে না, ইসলামী বিপ্লব গ্রহণযোগ্য না, এটা খুব একটা কার্যকরী না, এটা ব্যর্থ জিনিস, এটা দিয়ে এই আধুনিক সময়ে একটি রাষ্ট্র চলতে পারে না এবং এরা টিকে থাকতে পারবে না। বলা হয়, আন্তর্জাতিক গণমাধ্যমের খবর থেকেও আমরা জানতে পারি, বিভিন্ন জায়গা থেকে বলা হয় যে আমেরিকা এই সমস্ত প্রচেষ্টার জন্য এবং তার অনেক মিত্র দেশের ইরানের ভেতরে নানা রকমের তৎপরতা চালিয়েছে। শুধু তাই না, ইরানের ভেতরে বাইরে বিভিন্ন রকমের সশস্ত্র গোষ্ঠী গড়ে ওঠে, বিপ্লব বিরোধী গোষ্ঠী, মুজাহিদিনে খালক, এরকম নানা রকমের গোষ্ঠী গড়ে ওঠে। তারা ভেতরে ভেতরে প্রচুর স্যাবোটেজ করে, মানুষ হত্যা করে, নাশকতা চালায়। এমনকি ইরানের পার্লামেন্ট ভবনে বোমা বিস্ফোরণ হয়, সেখানে 70 জন এমপি মারা যান, ইরানের প্রেসিডেন্ট বোমা হামলায় মারা যান। ইরানের বর্তমানে যে সর্বোচ্চ নেতা, তার হাত কিন্তু, ডান হাত কিন্তু অকেজো। বোমা হামলায় আহত হওয়ার পরে এই ডান হাত আর কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে, ডান হাত আর ঠিক হয়। এরকম বহু গুরুত্বপূর্ণ লোকজনকে হত্যা করে এবং ইরানের ভেতরে বেসামরিক লোকজন 20,000-এর বেশি মারা যায়। এরপরে যখন কোনোভাবেই কোনো কিছু করতে পারে না, তখন ইরাককে দিয়ে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর ব্যবস্থা করা হয় এবং ভ্রাতৃঘাতী 8 বছরের যুদ্ধ চলে ইরাক এবং ইরানের ভেতরে। এবং ওই যুদ্ধে খুব ফ্যাক্ট হচ্ছে যে ইরানের বিরুদ্ধে শুধুমাত্র তখন ইরাক যুদ্ধ করেনি, বেসিক্যালি যুদ্ধ হয়েছে তখন ইরান ভার্সাস রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ইরান ভার্সাস বাকি বিশ্ব। ইরান বাদে আর যত দেশ আছে পৃথিবীতে প্রায় সবাই ইরাকের পক্ষে ছিল। এমনকি তখন তো সোভিয়েত আমল, সোভিয়েত রাশিয়া, আমেরিকা সবাই ইরাকের পক্ষে ছিল, ইরানের বিপক্ষে ছিল। তো এর একটা বড় কারণ আছে, ইরানের বিপ্লবের যে ঘোষণা ছিল সেই ঘোষণা ছিল যে না পাশ্চাত্য না প্রাচ্য, ইসলাম ইজ দ্য বেস্ট। তো
এই রকম একটা থিম থেকে যেহেতু বিপ্লবটা হয়েছে, সেক্ষেত্রে রাশিয়া অর্থাৎ সমাজতান্ত্রিক বিশ্ব এবং পুঁজিবাদ বিশ্ব সবাই এই ইসলামী বিপ্লবের দেশ ইরানের বিরোধিতা করেছে। এবং এই বিরোধিতা করতে গিয়ে বেসিক্যালি তাদের বিরুদ্ধে বিশ্বের বহু মুসলিম দেশকে, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে কাজে লাগানো হয়েছে এবং ইরানের সাথে তাদের শত্রুতা তৈরি করে দেওয়া হয়েছে। তাদেরকে বোঝানো হয়েছে যে ইরান যদি এইভাবে টিকে থাকে এখানে ইসলামী বিপ্লবের দেশ হিসেবে, তাহলে তোমাদের দেশও সব দখল করে নেবে, এই সমস্ত দেশে বিপ্লব রপ্তানি করবে এবং এ সমস্ত দেশ দখল হয়ে যাবে, তোমাদের ক্ষমতা চলে যাবে। এবং একটা পর্যায়ে পার্সিয়ান গালফ কোঅপারেশন কাউন্সিল, যেটা অর্থাৎ এই যে পারস্য উপসাগরের সহযোগিতা পরিষদ গঠন করা হয় ইরানকে ধ্বংস করার জন্য। তার সদস্য বানানো হয় সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং কুয়েতকে। তো এই সমস্ত দেশের এই যে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, তাদের মূল টার্গেট ছিল যে ইরানকে ধ্বংস করবে তারা, কিন্তু পারেনি, ব্যর্থ হয়েছে। এরপরে বিপ্লবের পরপরই তো ইরানের উপরে প্রচণ্ডভাবে নিষেধাজ্ঞা আরোপ করে দিল। নিষেধাজ্ঞার চাপে যাতে ইরানের মানুষ ক্ষিপ্ত হয়ে, অধৈর্য হয়ে কোনো কিছু যখন আর করতে পারবে না, টাকা থাকবে না, পয়সা থাকবে না, শিল্প থাকবে না, বাণিজ্য থাকবে না, আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগ থাকবে না, কোনো দেশের সাথে কোনো সম্পর্ক থাকবে না, এরকম যখন টার্গেটে কোনো নিজেদের কোনো ডেভেলপমেন্ট থাকবে না, কৃষি থাকবে না, খাদ্য থাকবে না, নিষেধাজ্ঞা দিলে তখন কি হবে? তখন অটোমেটিক তারা সারেন্ডার করতে বাধ্য হবে। আমেরিকা ইরানের উপরে এক ধরনের নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে, নিয়ন্ত্রণ নিতে পারবে, এরকম টার্গেট ছিল, কিন্তু সেটা হয়নি। বরং আমরা দেখেছি, ইতিহাস বলছে বিপ্লবের কিছুদিন পরেই আমেরিকান দূতাবাসে হামলা চালিয়ে ইরানের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, শিক্ষার্থীরা 152 জনকে জিম্মি করে এবং 444 দিন আটক রাখার পরে একটা চুক্তির আওতায় সমঝোতা করে তাদেরকে উদ্ধার করে আমেরিকা। এখানে একটু বলে রাখি যে তাদেরকে উদ্ধারের জন্য আমেরিকা সামরিক অভিযান চালাতে গিয়ে তাবাস মরুভূমিতে সেই সামরিক অভিযান ব্যর্থ হয়। তো এখানে বলা হয় যে এক ধরনের আধ্যাত্মিকতার ব্যাপার ছিল বা আল্লাহর বিশেষ কুদরত বা রহমত ছিল তাবাস মরুভূমির ঘটনাটা। এই নিষেধাজ্ঞা আরোপ করার পরে আমেরিকার যে ধ্যান ধারণা ছিল সেটা কিন্তু মিথ্যা প্রমাণ হলো এবং নিষেধাজ্ঞা দেওয়ার কারণেই বরং ইরানের ডেভেলপমেন্টটা দ্রুত গতিতে হয়েছে। ইরান যখন দেখেছে আমার উপর নিষেধাজ্ঞার কারণে আমাকে কেউ কোনো জিনিস দেবে না, কেউ কোনো পণ্য দেবে না, কেউ কোনো সহযোগিতা করবে না, আমার সাথে কেউ জয়েন্ট ভেঞ্চারে কেউ কোনো কিছু করবে না, তখন আমাকেই করতে হবে। অতএব ইরান দেখেছে যেটা তার নেই সেই জিনিস সে নিজের মতো করে ডেভেলপ করে নেওয়ার চেষ্টা করেছে। যার কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইরান প্রায় সব ক্ষেত্রেই নিজের চাহিদা নিজে পূরণ করতে পারছে। আর এখন তো ডেভেলপমেন্টটা করতে করতে এবং আন্তর্জাতিক অঙ্গনে তার কূটনৈতিক সম্পর্ক এতই ভালো হয়েছে যে বিশ্বের বহু বড় বড় দেশ এখন তার পাশে। তো সেক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে কাবু করতে পারেনি, আত্মসমর্পণ করাতে পারেনি, বরং ইরান আরো দ্বিগুণ শক্তিশালী বা আরো কয়েক গুণ শক্তিশালী হয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, যেটা আমেরিকার পশ্চিমা মিত্রদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে গেছে। শিল্প খাতের কথা বলি, নিষেধাজ্ঞা আরোপের পর শিল্প খাত তো একদম ধ্বংস হয়ে যাওয়ার কথা, সমস্ত কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার কথা, বা শিল্প পণ্য যে সমস্ত দরকার ইরানের তা তো নিষেধাজ্ঞার কারণে আনতে পারবে না, তখন কি করবে? অতএব তখন এই সমস্ত পণ্য পাওয়ার জন্য ইরান আমেরিকার কাছে যাবে। কিন্তু বাস্তব কথা হয়েছে ইরান আমেরিকার কাছে তো যায়নি, বরং কোন কোন শিল্প তার প্রয়োজন সেই সমস্ত সব শিল্প নিজের মতো করে নিয়েছে। এখন আমরা দেখি যে কৃষি খাতের যে শিল্প, আপনার পরমাণু খাতের শিল্প, সামরিক খাতের শিল্প, সব খাতে সে তার মতো করে ডেভেলপমেন্ট ঘটিয়েছে। এমনকি এমন কিছু কিছু আশ্চর্যজনক জিনিস আবিষ্কার করেছে ইরান বা তৈরি করেছে যা অনেক উন্নত দেশের নেই। আমরা তো দেখতেই পাচ্ছি এই শিল্প খাতে কোথায় কোথায় কি কি উন্নয়ন ঘটেছে, আমরা সেটা একটু দেখে দিতে পারি। শিল্প খাতের ভিতরে যদি বলি, আমরা সামরিক শিল্পের কথা বলি, আমরা সবাই দেখতে পাচ্ছি ইরান এখন বিশ্বে সামরিক শক্তির দিক দিয়ে কতটা এগিয়েছে, কি কি বাড়িয়েছে। তার নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 3 রকমের অন্তত, তারপরে তার নিজের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরে অ্যাটাকিং ক্ষেপণাস্ত্র যেটা, ড্রোন, বিমান, তারপরে নিজে হেলিকপ্টার বানাচ্ছে, যুদ্ধ জাহাজ, সাবমেরিন, কি নেই সব আছে, ট্যাঙ্ক,
অর্থাৎ যুদ্ধের জন্য যত প্রয়োজন তার সব কিছু ইরান নিজেই নিজের মতো করে বানিয়েছে। ফলে সামরিক খাতে কি ধরনের ডেভেলপমেন্ট এসেছে আমরা তো দেখেছি। পরমাণু খাতের কথা বলি, যদি যে পরমাণু কর্মসূচি নিয়ে এত বেশি আলোচনা, এত বেশি দ্বন্দ্ব, এত বেশি সংঘাত, জানিয়ে যুদ্ধ হতে যাচ্ছে, এবং যে পরমাণু কর্মসূচির উপরে আমেরিকা B-2 স্পিরিট বিমান দিয়ে ভয়ঙ্কর বাংকার বাস্টার বোমা হামলা চালালো, তারপরেও সেই পরমাণু কর্মসূচি ঠেকাতে পারলো না, বন্ধ করতে পারেনি, ধ্বংস করতে পারেনি, সেটা নিয়ে ঠিকই এগিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে পরমাণু কর্মসূচির যে ডেভেলপমেন্টটা, এটা তো বিরাট ব্যাপার, এবং এটা তো 2-1 টাকারও ব্যাপার না, এবং 2-1টা সাধারণ মানুষের কাজ না, এটা সূক্ষ্মাতি সূক্ষ্ম কর্মকাণ্ড। এটা পরমাণু বিজ্ঞানী হওয়া তো খুব সহজ হতে না, এবং ইরানের কত পরমাণু বিজ্ঞানী হত্যা করে ফেলেছে, তারপরেও আজকে ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে তার ডেভেলপমেন্ট আটকে রাখতে পারলো না। স্বাস্থ্য ও চিকিৎসা খাতের কথা যদি বলি আমি, ইরানে চিকিৎসার যে ব্যবস্থা সেটা হচ্ছে যে আপনার যদি বীমা থাকে তাহলে একদম পানির দামে চিকিৎসা করাতে পারবেন, আর যদি বীমা না থাকে তাহলে আপনাকে প্রচুর মূল্য দিতে হবে। তো প্রত্যেকটা নাগরিকের এই বীমার ব্যবস্থা আছে। এমনকি আমি যে বিদেশি হিসেবে সেখানে ছিলাম, সাংবাদিকতা করতাম, আমারও বীমা ছিল। আমার অফিস থেকে, সরকারি অফিস, রেডিওতে কাজ করতাম, অফিস থেকে বীমা দিয়েছিল। আমিও ব্যাপক কম মূল্য, অর্থাৎ শতকরা 10 টাকা মাত্র, 100 টাকার জিনিসের দাম 10 টাকায় আমি সমাধান করতে পারতাম। এত কম টাকায় চিকিৎসা নেওয়ার ব্যবস্থা ছিল। এত গেল বীমার প্রশ্ন। এবার ডেভেলপমেন্টের কথা যদি বলি, আমরা সাম্প্রতিক বছরগুলোতে জেনেছি যে রোবোটিক সার্জন বানিয়েছে পৃথিবীতে একমাত্র আমেরিকা এবং ইরান। মজার ব্যাপার হচ্ছে যে আমেরিকাটা চেয়ে ইরানেরটা উন্নত। একথা হয়তো লোকজন শুনলে হয়তো হাসতে পারে, অবিশ্বাস করতে পারে, কিন্তু দিস ইজ রিয়েলিটি। এবং ইরানের কাছ থেকে অনেকেই এই রোবোটিক সার্জন কিনছে, আমদানি করেছে ইরানের কাছ থেকে। ইন্দোনেশিয়া তার ভিতরে একটা দেশ, আমার এই মুহূর্তে যা মনে পড়লো। কেমন তো ডেভেলপমেন্টটা দেখেন, এবং তাদের চিকিৎসা ব্যবস্থা, ওষুধ। একসময় আমাদের বাংলাদেশ থেকে হাজার হাজার ডাক্তার গিয়েছিল, বিশেষ করে ইরাক ইরান যুদ্ধের সময়, কিন্তু এখন ইরান থেকে বরং বিদেশে ডাক্তার রপ্তানি করার ব্যবস্থা হয়েছে, এবং তাদের শিক্ষা ব্যবস্থা খুবই ভালো। এবং এই ভিডিওর ভেতরে আমি একটু জানিয়ে রাখি, আমার ছোট ছেলেটা ইরানে ডাক্তারি পড়ে, তাদের ডাক্তারি বা চিকিৎসা বিদ্যা অনেক উন্নত বলেই আমি দিয়েছিলাম। কৃষি খাতের কথা যদি বলি, ইরানের বিপ্লবের নেতা ইমাম খোমেনি তিনি বলেছিলেন যে তোমরা যদি আমেরিকা বা পাশ্চাত্য শক্তির সাথে বা শত্রুর সাথে যদি লড়াই করতে চাও, তাহলে সবার আগে ইরানি জনগণের পেটে ভাত থাকতে হবে, অর্থাৎ পেটে খাবার থাকতে হবে। পেটে খাবার যদি থাকে তাহলে তারা 2 দিনে জায়গায় 10 দিন যুদ্ধ করতে রাজি হবে, কিন্তু পেটে যদি খাবার না থাকে তাহলে তারা একদিনও পাশে থাকবে না। অতএব তোমরা খাবার উৎপাদনের ব্যবস্থা করো, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করো, কৃষিতে বিপ্লব ঘটাও। এবং সত্যি ইমাম খোমেনির এই ফর্মুলা নিয়ে ইরান এতটাই ডেভেলপ করেছে কৃষিতে যে আপনি সব সিজনে সব ধরনের ফল, ফ্রুট, শাকসবজি সব কিছু পাবেন। আপনি অনেকটা পানির দামে ইরানে রুটি কিনতে পারবেন, এত কম দাম। এবং ইরান যে পরিমাণে গম উৎপাদন করে, এখন আর গম আমদানি করা নিষিদ্ধ, আইন করে নিষিদ্ধ করে দিয়েছে যে ইরানে গম আমদানি করতে পারবে না বাইরের দেশ থেকে। ইরানের ভেতরে যে গম তৈরি হয় সেই গম দিয়ে তাদের চলে যাবে। ইরানে মজার ব্যাপার হচ্ছে কিছু ধানও হয়। একটা প্রদেশ আছে, সেই প্রদেশটাকে সুমাল বলা হয়, উত্তর অঞ্চল বলে সুমাল বলে, উত্তর ফার্সিতে সুমাল, উত্তরকে সুমাল বলে। তো এই সুমাল অঞ্চলে ধান হয় বিরাট এরিয়া নিয়ে, বিরাট এরিয়া মানে 2, 4, 5, 10 হাজার একর এমন না, একটা প্রদেশ, বাংলাদেশের মতো একটা সাইজ একটা প্রদেশ। সেখানে ধান কৃষি কাজের প্রচুর কৃষি কাজ হয়। সেখানে বাংলাদেশের মতো মিষ্টি কুমড়া পাওয়া যায় গোল গোল, তেহরানে পাওয়া যায় কলসির মতো লম্বা মিষ্টি কুমড়া, কিন্তু সোমালে পাওয়া যাবে বাংলাদেশের মতো গোল গোল মিষ্টি কুমড়া, লাউ, দেশি মোরগ, সবকিছু। ধান তো আছেই। এরপরে ইরানের একটা বিগ ডেভেলপমেন্ট অ্যাচিভমেন্ট হচ্ছে যে সামাজিক নিরাপত্তা, সামাজিক সুরক্ষা। ইরানের সমাজটা এত বেশি নিরাপদ যে ইরানের, আমি তো বলি যে ইরানি নারীরা সুন্দরী, পুরুষও সুন্দরী, মানুষই সব সুন্দর। তো একজন সুন্দরী তরুণী যদি ইরানে রাত 12টার সময় একা একা হেঁটে যায়, তাকে চিন্তা করতে হবে না যে আমি কোনো ক্ষতির মুখে পড়তে পারি, আমি কোনো হামলা শিকার হতে পারি, আমি রেপড হতে পারি, আমি ছিনতাইকারী কবলে পড়তে পারি, এরকম কোনো চিন্তা অন্তত করতে হবে না। এতটা বেশি সামাজিক নিরাপত্তা, এত নিরাপদ সমাজ। আপনি টাকা পয়সা পকেটে নিয়ে যাবেন,
খুব একটা একেবারে কালে ভদ্রে পকেটমার ছিনতাইকারী এগুলো একেবারে রেয়ার, খুবই রেয়ার। আমি 10টা বছর ছিলাম, কখনো আমি এই ধরনের কোনো ঘটনার মুখে আমি পড়িনি। বাংলাদেশে আমি কয়েকবার আমার পকেট পার হয়েছে, কিন্তু ইরানে এই ঘটনা ঘটেনি। যাই হোক, ইরানের সামাজিক নিরাপত্তাটা অনেক বেশি। যেমন বাড়ির আশেপাশে, মহল্লায়, পাড়ায়, যেখানে সেখানে, রাজধানী তেহরান নিয়ে প্রচুর পার্ক, কয়েকশো পার্ক হবে, ছোট বড় মিলিয়ে। বড় বড় পার্ক তো 50টারও বেশি সম্ভবত। আর ছোট ছোট পার্ক পাড়া মহল্লায়, মানে যেখানে সেখানে পার্ক, একটু বসার, একটু পানি খাওয়ার ব্যবস্থা, সেখানে এক্সারসাইজ করার ব্যবস্থা, যন্ত্রপাতিগুলো থাকছে, কখনো কেউ চুরি করে না। এই যে সামাজিক বাচ্চারা খেলছে, নারীরা বসে গল্প করছে, তারাও খেলতে পারে ইচ্ছা করলে। টেবিল টেনিস আছে, ব্যাডমিন্টন খেলার জায়গা থাকে, এক্সারসাইজ করে, কত কিছু। এগুলো সরকারের পক্ষ থেকে করা হয়েছে, জনগণ আরামে আছে, শান্তিতে আছে। মানুষ কিন্তু ইসলামী সরকারকে উৎখাত করে দেয় না। কারণ কি? মূল কারণ হচ্ছে তারা যে সামাজিক নিরাপত্তা, সামাজিক সুরক্ষা পেয়েছে, এবং তারা যে একটা শক্তিশালী দেশ পেয়েছে, এটা এই ইসলামী সরকার না হলে বা বিপ্লবী সরকার না হলে এটা হতো না। এরপরে নারীর অধিকারের যে ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি আলাপ আলোচনা হয় পাশ্চাত্যে, এবং আমাদের দেশে অনেকেই জানে না। তারা বলে যে ইরানে নারীর তো কোনো অধিকার নেই, বোরকা পড়তে হয়। মাথায় হিজাব দেওয়াটা সরকারি আইন, এটা ইসলামী যেহেতু শাসন ব্যবস্থা, কোরআন শরীফে বলা আছে নারীদের মাথা ঢেকে রাখার জন্য, সেই জন্য ওইটুকু। তারপরেও আর বোরকা যার যার, কেউ শার্ট পরে তার উপরে হিজাব পড়তেছে, জাস্ট মাথায় একটা স্কার্ফ, আর কিছু না। প্যান্ট পরছে, শার্ট পরছে, মাথায় একটা স্কার্ফ দিয়ে কাজ করছে, ব্যাস। এ নিয়ে গভর্নমেন্টের কোনো ইয়ে নেই, লম্বা বোরকা পড়তে হবে, চোখ শুধুমাত্র চোখ খোলা থাকবে, নট দ্যাট, এরকম না। এবং ইরানের নারীরা সরকারি বেসরকারি বহু জায়গায় প্রচুর পরিমাণে কাজ করে, ব্যাংক, বিমা, হাসপাতাল, বিমান বন্দর, তারপরে আপনার শপিং মল, সব জায়গায় নারীদেরই তো প্রাধান্য। এবং কোনো কোনো জায়গায়, কোনো কোনো শপিং মলে বেশি নারীরাই কাজ করে, দোকান চালাচ্ছে নারীরা, গাড়ি চালাচ্ছে নারীরা, কোনো সমস্যা নেই, সব কিছু চলছে। নারীদের অধিকার সম্পর্কে আসলে না জানার কারণে ইরানের বিরুদ্ধে মানুষ অনেক বেশি বলে যে ইরানে নারীর অধিকার নেই, কিন্তু নারী সবকিছুই করতে পারে, এমনকি সেনাবাহিনীতে, বিমান বাহিনীতে, সবকিছুতেই আছে। নারীদের জন্য শুধু শর্ত একটাই, যে মাথায় একটা স্কার্ফ রাখতে হবে। সেই স্কার্ফ রাখার ব্যাপারেও তো আর কত কাহিনী আছে। কেউ সামনে থেকে চুল বের করে রাখে, পিছন থেকে চুল বের করে রাখে, জাস্ট মাঝখান দিয়ে একটু দিয়ে রাখলো, ওইটাই হিসাব হয়ে গেল। আবার কেউ ভালো করে পরে, আবার অনেকে আছে যারা প্রকৃতপক্ষে খুব ধার্মিক, ধর্মকর্ম করে, পর্দা পুশিদায় থাকতে চায়, তারা একদম পুরো কালো মান্তু, মান্তু বলে চাদর, একটা কালো কাপড়ের চাদরের মতো পাতলা কাপড়, ওইটা গায়ের উপর দিয়ে হিজাবটা পরে। ইরানে কখনোই আমি দেখিনি, কারণ এই শুধুমাত্র 2 চোখ খোলা, এরকম দেখা যায় না। তো ইরানের নারীদের যে অধিকার আমি দেখেছি, এটা আসলে বিশ্বের অনেক দেশে দেখা যাবে না, এটা বাস্তবতা। তো যাই হোক দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি মনে করেন যে ইরানে যে নারীর অধিকারের কথা যেটা বললাম, আপনারা কি মনে করেন যে ইরানের নারীর অধিকার খুব সমুন্নত আছে? আরেকটা প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই, আমি যে বর্ণনা দিলাম, এই বর্ণনার সাথে কি ইরানের বাস্তবতার মিল পান? অর্থাৎ ইরানকে আসলেই আমেরিকা বা তার পাশ্চাত্যের মিত্ররা কেউ আটকে রাখতে পারলো না? আপনাদের কাছে কি সত্যি মনে হয়? মতামত জানাবেন কমেন্টে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ আবারও রাখলাম। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।